আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে দেবদাস রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো উপজেলা ঝড়ে লন্ডভন্ড আওয়ামী লীগ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দৃশ্যত আওয়ামী লীগের জয় জয়কার। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা এ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছেন। আগের দুই দফার নির্বাচনের মতো এ নির্বাচনেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। যদিও নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ উভয়ই এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে এই নির্বাচন নিয়ে। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গেই থাকুন। জানাবো তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগেই জানিয়েছেন যে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোই এখন তার প্রধান কাজ। প্রিয় দর্শক, তাহলে কি বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনছেন শেখ হাসিনা? তাকে কি দণ্ড পেতে হবে? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গেই থাকুন। এদিকে চড়া সুদে বিদেশি ঋণে মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবারে থাকছে বিএনপি ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কেন করেনি তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন। তিনি বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ড আজও রহস্যময় রয়ে গেছে। এ রহস্যের উন্মোচন ঘটাতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গাড়ি হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী একথা স্বীকার করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশকে দেবদাস রাষ্ট্রে পরিণত করতেই জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর শাহজাহানপুরে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে এ দাবি করেন তিনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে দেবদাস রাষ্ট্রে পরিণত করার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান তার অল্প সময় রাজনৈতিক জীবনে এবং দেশের জন্য অসাধারণ সব উদ্যোগের মধ্য দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি জিয়াউর রহমানই তার রচনা করেছিলেন। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, আজ যারা বলেন বিএনপি কিছু করেনি, শহীদ জিয়া কিছু করেনি, সবকিছু তারাই করেছেন। তারা ১৯৭২ থেকে ১৯৭৫ সালে রাষ্ট্রের দায়িত্ব ছিলেন। সে সময় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করতে। ব্যর্থতা এমন হয়ে গিয়েছিল যে সংবিধান সংশোধন করে সেদিন তারা একদিকে বিশেষ ক্ষমতায়ন, অন্যদিকে জরুরি অবস্থা, অবশেষে একদলীয় বাকশাল করেছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। শহীদ জিয়া সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন। আজ সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। উপজেলা ঝড়ে লন্ডভন্ড আওয়ামী লীগ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দৃশ্যত আওয়ামী লীগের জয় জয়কার। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা এবং এই নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছেন। আগের দুই দফা নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। যদিও নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ উভয়ই এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের পরেও ভোটের হার খারাপ নয়। নির্বাচন কমিশন একই রকম অভিমত ব্যক্ত করেছেন। তবে ভোটারের উপস্থিতি কম বেশি সেটা বড় কথা নয়। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছে। উপজেলা নির্বাচনের কারণে আওয়ামী লীগের শৃঙ্খলা ভেঙে পড়েছে, চেইন অব কমান্ড নষ্ট হয়েছে এবং দলীয় অনুশাসন লঙ্ঘিত হয়েছে। ভবিষ্যতে এই শৃঙ্খলা ফেরানো এবং লন্ডভন্ড আওয়ামী লীগকে সাজানো একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেছিলেন তারই ভাই শাহাদাত এবং অন্যান্য প্রার্থীরা। তাদের দাবি, ওবায়দুল কাদেরের আরেক ভাই কাদের মির্জা তার প্রভাব খাটিয়ে নিজস্ব প্রার্থীদের জয়ী করবার জন্য নির্বাচনের প্রভাব বিস্তার করেছেন। কিন্তু এই ধরনের নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ বন্ধ হয়নি। কারো বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করার খবর জানা যায়নি। ওবায়দুল কাদেরের দুই ভাইয়ের এই বিরোধের ফলে নোয়াখালী রাজনীতিতে একটি জটিল অবস্থা তৈরি হয়েছে। এর আগে ওবায়দুল কাদেরের প্রার্থী অধ্যক্ষ সেলিমকে পরাজিত করে একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী বিজয়ী হয়েছিলেন। এবার এই নির্বাচনে ওবায়দুল কাদেরের আরেক ভাই কাদের মির্জার সমর্থনের প্রার্থী হাওয়া ভাইকে পরাজিত করলেন। অর্থাৎ দলের ভিতরে একটা জগা খিচুড়ি বিশৃঙ্খলার অবস্থা বহন করে নোয়াখালীর এই ঘটনা। শুধু যে নোয়াখালী তা নয়, সারা বাংলাদেশে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল এবং এ সমস্ত নির্বাচনগুলোর আগে এবং পরের অনেক জায়গায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ তার বড় উদাহরণ। সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সেলিমের মনোনীত প্রার্থীকে হারিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিঙ্কুর প্রার্থী। এখানেই ঘটনা শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। নির্বাচনের পর নিকুর পক্ষের লোকজন শেখ সেলিমের পক্ষের লোকজনের উপর হামলা চালায়। সহিংসতার ঘটনা ঘটে এবং সেখানে একজন মারাও যান। এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে এবং এই ক্ষোভের কারণে শেষ পর্যন্ত কাজী হাফিজুর রহমান লিকুর সহকারী একান্ত সচিবের পদ হারিয়েছেন বলে কেউ কেউ মনে করছেন। শুধু যে গোপালগঞ্জে ঘটেছে এমনটি নয়, দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা অহরহ ঘটছে। আওয়ামী লীগের একান্ত নেতা গোপালগঞ্জ হল আওয়ামী লীগের আতুরঘর। সেখানে যদি এরকম ঘটনা ঘটে, সারা দেশের অবস্থা কি তা সহজেই অনুমেয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের মনোনীত মাইম্যানরা ধরাশয়ী হয়েছেন। অনেক জায়গায় আওয়ামী লীগের মধ্যে বিরোধ সহিংসতা পর্যায়ে চলে গেছে। সবকিছু মিলে আওয়ামী লীগের যে ক্ষত সৃষ্টি হয়েছে তা সারানো এখন অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগেই জানিয়েছেন যে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোই এখন তার প্রধান কাজ। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বিএনপির মধ্যে চিন্তার ভাঁজ। বিএনপি নেতারা উদ্বিগ্ন, আতঙ্কিত। শুধু ঢাকায় বিএনপি নেতারাই নন, লন্ডনের তারেক জিয়াও এই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়া লন্ডন থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন। নানা বাস্তবতায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে বিএনপি। আর এ কারণেই তারা মনে করছে যে এরকম পরিস্থিতি হলে বিএনপির জন্য তা হবে এক ধরনের কঠিন বার্তা। এমনিতেই বেগম জিয়া মুসলিকা নিয়ে ফিরোজায় অবস্থান করছেন, আর তারেক জিয়াকে যদি দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হয় তাহলে বিএনপির জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি হবে। আর এ কারণেই জোরে সোরে আন্দোলনের ব্যাপারে বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে, বিএনপি নেতারা জানবার চেষ্টা করছেন কেন প্রধানমন্ত্রী হঠাৎ তারেক জিয়ার বিষয়ে এমনটি বললেন। এ বিষয়ে বিএনপি নেতারা কেন গুরুত্ব দেবেন? বিএনপি নেতারাই একাধিক কারণে এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। প্রথমত, বিএনপি নেতারা বলছেন যে প্রধানমন্ত্রী যখন যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করে দেখান এবং এখানে তিনি সাহসিকতার সঙ্গে কাজ করেন। যেমন কেউ বিশ্বাস করেনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটিয়েছেন। সকলের কাছে অকল্পনীয় ছিল বেগম খালেদা জিয়াকে কারাগারে 2 বছরের বেশি সময় আটকে রাখা সম্ভব হবে না, কিন্তু সেটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা কেবল কথার কথা নয়, তিনি জেনে বুঝেই এটি বলেছেন বলে অনেকেই মনে করছেন। দ্বিতীয়ত, যুক্তরাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির একটা অন্যতম বিষয়। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয় সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার পথ অনেক সহজ হবে। কারণ ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে যে তারেক জিয়াকে যেন দেশে ফিরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃতীয়ত, লেবার পার্টি ক্ষমতা এলে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি ব্রিটিশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। ফলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাটা অনেক সহজসাধ্য ব্যাপার হবে। চতুর্থত, ব্রিটেনে যে অভিবাসন সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে, এই নীতির কারণে এখন হয়তো তারেক জিয়াকে বেশি দিন লন্ডনে থাকা যাবে না। তাছাড়া বাংলাদেশ এবং যুক্তরাজ্যে যে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে তাতে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশ যেমন যুক্তরাজ্যকে ফেরত দিতে হবে, তেমনি যুক্তরাজ্য বাংলাদেশকে ফেরত দেবে। এই সমস্ত বাস্তবতায় অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী একটি পরিকল্পিত চিন্তার অংশ থেকেই এই ঘোষণাটি দিয়েছেন। আর তাই বিএনপির মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন যে এখন বড় ধরনের আন্দোলনের চেষ্টা করলে তারেক জিয়ার উপর চাপ বাড়বে, তারেক জিয়া যুক্তরাজ্য থেকে দুর্বিষহ হয়ে পড়বে। এ কারণে তারা আন্দোলন করবে না সরকারের সাথে গোপন সমঝোতা করবে, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। চড়া সুদে বিদেশি ঋণে মেগা প্রকল্প, উদ্বেগ জামায়াতের আমিরের। চড়া সুদে বিদেশি ঋণে
মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার এক বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে দেশের অর্থনীতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি বেড়েই চলেছে আশঙ্কাজনকভাবে। শেয়ার বাজার ধ্বংস, রিজার্ভ কমে $13 বিলিয়ন নেমে এসেছে। রপ্তানিও কমেছে, বিদেশ থেকে আসা রেমিটেন্স কমেছে, স্বর্ণের দাম বেড়েছে, ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার বাড়ছে ব্যাপক হারে। ডলারের দাম বেড়েছে আশঙ্কাজনকভাবে। খোলা বাজারে প্রতি ডলার 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলোতে টাকা নেই। বাংলাদেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো কোনোভাবে টিকে আছে। চারিদিকে শুধু নেই আর নেই। তিনি বলেন, গত 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীগণ এবং বর্তমান অনুষ্ঠিত প্রহসনের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নেতারা নির্বাচন কমিশনে তাদের সম্পদের যে হিসাব জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে এক একজন নেতার সম্পদ বেড়েছে 100 থেকে 1000 গুণ পর্যন্ত। এতেই বোঝা যায় যে সরকার এবং সরকারের দলের নেতাকর্মীরা কি পরিমাণ লুটপাট এবং দুর্নীতি করেছেন। বর্তমান সরকার ঋণের ভারে জর্জরিত। দেশের প্রতিটি নবজাতক 1 লাখ টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করছেন। সরকারকে বছরে বিদেশি ঋণের সুদ দিতে হচ্ছে প্রায় 1.25 লাখ কোটি টাকা। বর্তমান সরকার ঋণ নিয়ে ঋণ শোধ করছে। জনগণের আশঙ্কা, সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং তা পরিশোধ করতে পারবে না। এ অবস্থায় আর্থিক খাতে ভয়াবহ সংকট বিরাজমান।